আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স যারা আছেন, আপনাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমাদের যে পার্ট 1 যেই বিষয়বস্তু আমরা আলোচনা করেছিলাম, যে একজন বাদী ইচ্ছে করলে 495 ধারার বিধান মতে ফৌজদারি কার্যবিধি আইনে ওখানে স্পষ্ট বলা আছে যে একজন বাদী বা এজাহারকারী বাদী তার নিজ খরচে বেসরকারি আইনজীবী রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য নিয়োগ করতে পারবে, তবে তা বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পার্ট 2। আমরা পার্ট 1-এ বলেছিলাম যে থানায় মামলা করতে গেলে এর প্রক্রিয়াগুলো বা ধাপগুলো কী কী। যখন পুলিশ বা তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করবে বিজ্ঞ আদালতে, এবং বিজ্ঞ আদালত এই চার্জশিটটি অ্যাকসেপ্ট করলে এই মামলাটি বিচারে চলে যাবে। বিচারে যাওয়ার অর্থ কী? বা বিচারে যাওয়ার অর্থ হলো পুলিশ মামলা এফআইআর করার পর মামলা আদালতে প্রেরণ করে তদন্তকারী কর্মকর্তা তদন্তপূর্বক চার্জশিট দাখিল করেন বা করেছেন। এতে প্রথমে মামলাটি যেই আদালতে প্রেরণ করা হয়েছিল এই আসামির বিচার করার ক্ষমতা হয়তোবা না থাকায় বিচার ক্ষমতা সম্পন্ন আদালতে মামলাটি বদলি করে দিবেন। এটি হতে পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, বা হতে পারে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, বা হতে পারে জজ আদালতে, বা জজ আদালতের অধস্তন যে আদালতগুলো রয়েছে সেখানেও হতে পারে। মামলাটি বদলি হওয়ার পর দ্বিতীয়তে নির্ধারিত হবে আসামির চার্জ গঠন। চার্জ গঠন কি হলো, বিচার আদালতে অর্থাৎ পূর্বে পুলিশ কর্তৃপক্ষ বা তদন্তকারী কর্মকর্তা আসামিকে দোষী বানিয়ে বা অপরাধী বানিয়ে যেই চার্জশিট দাখিল করেছেন, ওই চার্জশিটের আসামিকে আসলে দোষী না নির্দোষ এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। বিচার আদালতের বিজ্ঞ রাষ্ট্রপক্ষের একজন পাবলিক প্রসিকিউটর, যাকে বলা হয় পিপি, উনি আসামিকে প্রশ্ন করবেন যে আপনার বিরুদ্ধে এজাহারকারী বাদী এই ধারার অনুযায়ী বা এই সেকশন অনুযায়ী বিগত এতদিন তারিখের ঘটনা দেখিয়ে আপনার বিরুদ্ধে মামলা করেছেন। আপনার বিরুদ্ধে যে মামলাটি করেছেন আপনি কি দোষ স্বীকার করছেন নাকি করছেন না? তখন যদি কোনো আসামি বিজ্ঞ আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে বলে যে হ্যাঁ আমি দোষী, তাহলে আর মামলা চলবে না, মামলা ওখানেই শেষ, ওখানেই নিষ্পত্তি হয়ে যাবে। কারণ আসামি তো দোষ স্বীকার করেই নিল। এতে দোষ স্বীকার করার পর আর মামলা চলতে পারে না, সরাসরি বিজ্ঞ আদালত আসামিকে সাজা দিয়ে দিবেন। আর যদি কোনো আসামি বলে যে না আমি নির্দোষ, আমি দোষী নই, আমি বিচার চাই, তখন বিজ্ঞ আদালত চিন্তা করবে যে পুলিশ কর্তৃপক্ষ মামলাটি তদন্ত করে একটি অভিযোগপত্র দাখিল করেছেন আসামিকে অপরাধী বানিয়ে। আবার
আসামি বিজ্ঞ আদালতে দাঁড়িয়ে বলছে সে নির্দোষ, তাহলে কার কথা সত্য ধরা যাবে, আসামির কথা নাকি পুলিশ কর্তৃপক্ষের কথা? তখন বিজ্ঞ আদালত সিদ্ধান্ত নেবে, ঠিক আছে, এখন থেকে এই মামলার যে সমস্ত সাক্ষী রয়েছে তাদেরকে ডাকা হোক। এই বিচার কার্য শুরু হয়ে গেল। সাক্ষী আসার পরে বা বিজ্ঞ আদালত পরবর্তী ধার্য তারিখ নির্ধারিত করবে, সাক্ষীর জন্য দিন ধার্য থাকবে এবং সাক্ষীকে মামলার যারা যারা সাক্ষী রয়েছে তাদের প্রত্যেককেই একজন একজন করে সাক্ষীকে একটি সমনের আদেশ দিবেন বা বিজ্ঞ আদালতে হাজির হওয়ার একটি চিঠি প্রেরণ করবেন। সেই চিঠি যাওয়ার পরে সাক্ষী যদি আদালতে আসে, হাজির হয়, তাহলে সাক্ষীর জবানবন্দি নেবে এবং আসামির পক্ষে বিজ্ঞ আইনজীবী সাহেব ওই সাক্ষীকে জেরা করবেন। এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেক সাক্ষীকে যখন ডাকা হয়ে যাবে, সকল সাক্ষীর জবানবন্দি এবং আসামি পক্ষের জেরা শেষ হয়ে যাবে, তখন বিজ্ঞ আদালত পরবর্তী ধার্য তারিখ নির্ধারিত করা হবে 342, যাকে বলা হয় 342 ধারায় আসামিকে পরীক্ষা করা হয়। ওটিও একটি আসামিকে নির্দোষ কিনা তার জন্য একটি পরীক্ষা করা হয়। ওই 342 পরে পরবর্তী আরেকটি ধার্য তারিখ নির্ধারিত হয়, যেটি হবে যুক্তিতর্কের দিন ধার্য। অর্থাৎ এই যে সাক্ষীরা এসে আদালতে সাক্ষ্য দিয়ে গেল এবং আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করল, এইখানে আসামি পক্ষের আইনজীবী জেরার মাধ্যমে সত্যতা বের করে নিয়ে আসবে যে আসামি দোষী নয়। আবার সরকার পক্ষের বিজ্ঞ পিপি সাহেব বা পাবলিক প্রসিকিউটর উনি আসামি যে দোষী এইটি উনি বিচার বিশ্লেষণ করে সাক্ষীর জবানবন্দি এবং জেরার মাধ্যমে উনি মামলা প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছে একটি দুপক্ষের মধ্যে একটি লড়াই হবে, যুক্তিতর্ক যাকে বলা হয়। এই যুক্তিতর্কগুলো বিজ্ঞ আদালত মনোযোগ সহকারে শুনবেন এবং নোট করে রাখবেন। এরপরে এই যুক্তিতর্ক সমাপ্ত হওয়ার পরে বিজ্ঞ আদালত উক্ত মামলাটির রায়ের জন্য দিন ধার্য রাখবেন, অর্থাৎ পরবর্তী তারিখে এই মামলার রায় ঘোষণা করা হবে। তখন বিজ্ঞ আদালত সমস্ত বিষয়বস্তুর উপর পর্যালোচনা করে দুপক্ষের বিষয়বস্তু পর্যবেক্ষণ করে উনি যেটি সঠিক মনে করবেন রায় তাই প্রকাশ করা হবে। যদি আসামি খালাস পাওয়ার মতো কোনো কারণ থাকে তাকে খালাস দিবেন, আর যদি সাজা লাগার মতো কোনো কারণ থাকে তাকে সাজা দিয়ে দিবেন। এই হচ্ছে থানায় মামলা করার পরে যে প্রক্রিয়াগুলো, ধাপগুলো, এই মামলা সমাপ্ত হয়ে গেল। তাহলে আমরা কি জানলাম যে মামলা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে থানা থেকে একটি মামলা সমাপ্ত হয় তা পর্যায়ক্রমে আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা সকলেই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।